আচ্ছা, তো রাসায়নিক বন্ধন, ওকে, বন্ধন কেন হয়? বন্ধন হয় হচ্ছে স্থিতিশীলতা অর্জনের জন্য। বন্ধনের একটাই লজিক, স্থিতিশীলতা। আরেকটু বেটার স্থিতিশীলতা অর্জনের জন্য বন্ধন হয়। আমি যদি সোডিয়াম আর ক্লোরাইডের কথা বলি, যখন সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন বন্ধন করতেছে, তারা সোডিয়াম ক্লোরাইড আকারে অত্যাধিক স্থিতিশীল দেখেই তারা বন্ধন করতেছে, নাহলে বন্ধন করতো না। আচ্ছা, পানি স্থিতিশীল, যার কারণে হাইড্রোজেন আর অক্সিজেন বন্ধন করে। তো বন্ধন কেন হয়? স্থিতিশীলতা অর্জনের জন্য হয়। এখন বন্ধন কয় প্রকার? আয়নিক, সমযোজী আর ধাতব বন্ধন, এটা তোমাদের ক্লাস 9-10 বইতে লেখা থাকতো। এখন তুমি আরেকটু স্পেসিফিক পড়বা। বন্ধন তিন প্রকার। একটা হচ্ছে আয়নিক, একটা হচ্ছে কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধন, আর একটা হচ্ছে কোঅর্ডিনেশন, কোঅর্ডিনেশন বা সন্নিবেশ বন্ধন। এই কোঅর্ডিনেশনটা তোমাদের 9-10 ছিল না, বাট এখন চ্যাপ্টারের অনেক অংশ ধরে এটা আছে, কোঅর্ডিনেশন বা সন্নিবেশ বন্ধন। এটা হচ্ছে মূল তিনটা বন্ধন আমাদের, আয়নিক, সমযোজী আর সন্নিবেশ বা কোঅর্ডিনেশন বন্ড। আচ্ছা, আমরা আয়নিকও পড়বো না এখন, সমযোজীও পড়বো না, আমরা আরেকটু ভেতর থেকে শুরু করব। অর্থাৎ আয়নিক নিয়ে খুব একটা কথাবার্তা আমাদের 9-10 যা ছিল তাই, ইন্টারমিডিয়েট আর নতুন করে কোনো কথা নাই। আয়নিক বন্ধন সেটাই, একটা গ্যাসীয় ক্যাটায়ন একটা গ্যাসীয় অ্যানায়ন পরস্পর বন্ধন করবে, বন্ধন করে তোমার হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকবে, এটা হচ্ছে আয়নিক বন্ধন, তাই তো? বা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি থাকবে আয়নিক বন্ধন হওয়ার জন্য। একজন সম্পূর্ণ ক্যাটায়ন হয়ে যাবে, একজন সম্পূর্ণ অ্যানায়ন হয়ে যাবে, বাস তাদের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক বল কাজ করবে, এটাই হচ্ছে তার আয়নিক বন্ধন, এতটুকুই। কিন্তু আমাদের মূল কথাগুলোই থাকবে হচ্ছে সমযোজী বন্ধন নিয়ে। তো সমযোজী বন্ধন, বন্ধন কিভাবে হবে? শেষ কক্ষপথের অরবিটালের ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। তার মানে নিশ্চয়ই পরমাণুগুলো ধাক্কা লাগবে, অরবিটাল গুলো একটার সাথে ধাক্কা লাগবে, নতুন কিছু একটা তৈরি হবে, এই তো আমাদের কথা। আমরা শুরু করব অরবিটালের বন্ধন থেকে। ঠিক আছে, আমরা শুরু করব অরবিটালের বন্ধন থেকে, আরেকটু পিছন থেকে আমরা স্টার্ট করব। ওকে, তো অরবিটালের বন্ধন থেকে স্টার্ট করতে হলে আমাদের অরবিটাল গুলো সম্পর্কে একটা ধারণা থাকা উচিত। তো যদিও এটা দ্বিতীয় অধ্যায়ের পড়া, তবে আমি এখানে একটু কুইক একটা রিভিউ করব যে অরবিটাল গুলো দেখতে কেমন। আচ্ছা, আমাদের পরিচিত অরবিটাল গুলো হচ্ছে এস অরবিটাল, পি অরবিটাল আর ডি অরবিটাল। এগুলো হচ্ছে পরিচিত। এফ অরবিটাল নিয়ে খুব একটা পড়াশোনা আমাদের নাই এখানে, কারণ এফ অরবিটাল যে সকল পরমাণুর মধ্যে থাকে এগুলো অনেক তেজস্ক্রিয় পরমাণু, বা এগুলো নিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট আমাদের পৃথিবীতে খুব একটা এখন পর্যন্ত হয় নাই, এই কারণে এফ অরবিটাল নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আচ্ছা, তো এস অরবিটাল একটা, এস অরবিটাল কয়টা? একটা। আচ্ছা, পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? তোমরা পড়ছিলা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টা। তো তার মানে পি অরবিটাল আছে হচ্ছে টোটাল তিনটা, তিন জাতীয় পি অরবিটাল আছে। আর ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10টা, তার মানে ডি অরবিটালের সংখ্যা হচ্ছে টোটাল 5টা। ওকে, আচ্ছা, এখন এগুলো দেখতে কেমন? এস অরবিটাল হচ্ছে বর্তুলাকার, স্ফেরিক্যাল শেপ। ঠিক আছে, এস অরবিটাল হচ্ছে বর্তুলাকার, স্ফেরিক্যাল শেপ মানে হচ্ছে একেবারে 360 ডিগ্রি সব জায়গা কভার করবে। ঠিক আছে, ইলেকট্রন ঘনত্ব সব দিকে কভার করতেছে এস অরবিটালে, বর্তুলাকার বা স্ফেরিক্যাল। ঠিক আছে, ওকে। পি অরবিটাল, পি অরবিটাল হচ্ছে দেখতে ডাম্বেল আকৃতি। কি আকৃতি ভাইয়া? ডাম্বেল। ডাম্বেল মানে হচ্ছে যে আমরা ব্যালন আছে না, যে আমরা রুটি বেলি যে ওইরকম, কিংবা জিম যারা করে জিমের মধ্যে যে 5 কেজি 7 কেজি ওয়েট ওঠায় না, এটাকে আমরা বলতে পারি ডাম্বেল। আচ্ছা, এখন এটা যদি তুমি বলো যে আমার এক্স অক্ষ বরাবর ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক একটা পি অরবিটালে, তখন আমরা তাকে বলবো পি এক্স অরবিটাল। যদি তুমি বলো না ভাই ওয়াই অক্ষ বরাবর ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক, তাকে বলবো পি ওয়াই। একইভাবে তুমি যদি বলো জেড অক্ষ বরাবর ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক, তাকে তুমি বলবো হচ্ছে পি জেড অরবিটাল। তাহলে পি অরবিটালটা মানে কি? পি অরবিটাল জিনিসটা আসলে এইটা, তিনটা অক্ষ বরাবর ইলেকট্রন ঘনত্ব থাকতেছে আমাদের, অর্থাৎ এক্স অক্ষ বরাবর থাকলে পি এক্স, যদি ওয়াই অক্ষ বরাবর থাকে তাহলে পি ওয়াই, যদি তোমার জেড অক্ষ বরাবর থাকে তাহলে এটাকে বলি আমরা পি জেড। ঠিক আছে, এই হচ্ছে টোটাল পি অরবিটালটার আকৃতি, পি এক্স, পি ওয়াই এবং পি জেড। আচ্ছা, ইউ উইল চুজ ইউর এক্সিস, মানে আমি যদি এরকম ভাবে এটাকে এক্স লিখি, ইট ডাজন্ট মিন যে এটা সারা জীবন এক্স। তুমি তোমার অক্ষ নিজের মতো দিবে, তুমি জেড লেখো, কোনো আপত্তি নেই। 3D তো, যেদিক থেকে দেখো না কেন সবই সেম, 3D। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে পি অরবিটাল গেল, আমাদের আরেকটু লাগবে হচ্ছে শেখা দেখতে, এটা হচ্ছে ডি অরবিটাল। দেখো ভাই, ডি অরবিটাল 5টা, নো ডাউট, বাট 2 ধরনের। ডি অরবিটাল 5টা, তবে 2 ধরনের, কথাটা মনে থাকবে। আচ্ছা, 2 ধরনের বলতে কি বুঝাচ্ছি? দেখো,
যদি ইলেকট্রন ঘনত্ব দুইটা অক্ষের মাঝে অবস্থান করে, যেমন এক্স এবং ওয়াই অক্ষ, আচ্ছা দুইটা অক্ষের মধ্যবর্তী জায়গাটাকে কি বলে? তল বলে না? তল। যদি এই দুইটা অক্ষের মাঝে অর্থাৎ এক্স ওয়াই তলে ইলেকট্রন ঘনত্ব অবস্থান করে, অক্ষের সাথে না, অক্ষের মাঝে, তলে যদি ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি পাওয়া যায়, তখন তাকে বলে ডি এক্স ওয়াই অরবিটাল। যদি ওয়াই জেড তলে ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক থাকে, তখন তাকে বলে ডি ওয়াই জেড অরবিটাল। আচ্ছা, ডি অরবিটালটা হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতির, মানে দুইটা ডাম্বেল যেতেছে, কারণ দুইটা অক্ষের মাঝে যেহেতু দুইটা অক্ষর মাঝখানে জায়গাটা কভার করতে হবে, এই কারণে এটা হচ্ছে ডাবল ডাম্বেল, দুইটা ডাম্বেল মতো থাকে। অর্থাৎ ইলেকট্রন যখন চলমান, এরকম একটা পথে ইলেকট্রন সর্বদা চলমান আর কি, এইভাবে যাচ্ছে ইলেকট্রন, এটাকে আমরা বলি হচ্ছে অরবিটালটা। ঠিক আছে, ওকে। এবার যদি আমরা বলি এই জেড এবং এক্স এক্সিস এর মাঝে ইলেকট্রন ঘনত্ব যদি সর্বাধিক থাকে, তখন তাকে বলা হচ্ছে ডি জেড এক্স অরবিটাল। তাহলে ডি অরবিটাল পাঁচটা, তবে দুই ধরনের, একটা ধরনের মধ্যে আমরা দেখলাম তিনটা ডি অরবিটাল আছে। এই ধরনটার নাম কি? এ টাইপটার নাম ইন বিটুইন দ্য এক্সিস ডি অরবিটাল, বাংলায় বলে অক্ষের ভেতরে বা তলে অবস্থানকারী, দুটি তলে অবস্থান, মানে দুটি অক্ষের মাঝে অবস্থানকারী ডি অরবিটাল, ইন বিটুইন দ্য এক্সিস বা রিমেইনিং ইন দ্য টু প্লেন ডি অরবিটাল। ঠিক আছে, ইন বিটুইন দ্য এক্সিস ডি অরবিটাল বা অক্ষের ভেতরে অবস্থানকারী ডি অরবিটাল। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে তার নাম আর কি, পরিচয়টা। আরো দুইজন আছে, এরা হচ্ছে অক্ষের সাথে অবস্থান করবে। ওকে, এর মধ্যে একজন হচ্ছে, যদি এমন হয় ইলেকট্রন ঘনত্ব এক্স এবং ওয়াই অক্ষ বরাবর অবস্থান করে, এক্স এবং ওয়াই অক্ষের সাথে একেবারে ডিরেক্টলি অবস্থান করে, তখন তাকে বলে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অরবিটাল। ঠিক আছে, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অরবিটাল। আচ্ছা, এখন ওই তোমাদের অনেক মনের মধ্যে অনেক ক্যালকুলেশন আসতে পারে, ভাইয়া স্কোয়ার কেন, রুট ওভারও তো হইতে পারতো, এক্স কিউব কেন না? দেখো ভাইয়া, এই কোশ্চেন গুলোর আনসার তুমি এখন পাবা না। এই আনসার পেতে হলে তোমাকে ইন্টিগ্রেশন, ক্যালকুলাস, তারপর অনেক কিছু আছে, গ্রাফ, ত্রিকোণমিত্রি, অনেক কিছু জানতে হবে, এবং সবচেয়ে বড় কথা কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম ফিজিক্স পড়তে হবে। ঠিক আছে, তো আপাতত এটা জাস্ট তুমি বলা হয় যে শুধু নলেজ হিসেবে নিতে পারো। আমি এভাবে যদি বলি, দেখো ভাইয়া, তোমরা 9-10 এর বইতে কস টু থিটা, সাইন টু থিটা, এরকম অনেক কিছু গ্রাফ পড়ছো, তাই না? তো গ্রাফ গুলার কি কস টু থিটার একটা ভ্যালুর জন্য তুমি গ্রাফ টাকলে এরকম পাইছো না? নিশ্চিত এরকম, তাই না? একটা একটা গ্রাফ পাইছো, আমি বললাম আর কি, অ্যাপ্রক্সিমেট একটা গ্রাফ বললাম। তেমনি এক্স এবং ওয়াই এগুলোর স্কোয়ার করলে যে ভ্যালুগুলা পাওয়া যায়, ওই ভ্যালুগুলোর সাথে এর আকৃতিটা মিলে একটা গ্রাফে, যার কারণে এরকম নাম দেওয়া হয়েছে। কিন্তু ক্যালকুলেশনটা কিভাবে করছে, দিস ইজ ভেরি ডিপ। ইভেন আমি নিজেও ইন্টারমিডিয়েটও জানিয়ে নাই, অনার্সেও একেবারে অনার্সের ফাইনাল ইয়ারে যাওয়ার পরে আমি এটা শিখতে পারছিলাম, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিভাবে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এবং এটা 3 থেকে 3.5 পেজের একটা অঙ্কের প্রমাণ। তো তোমাদের এটা আননেসেসারি, তোমাদের এটার কোনো দরকার নেই। ঠিক আছে, ওকে, আমরা তো আগেই বলছি যে আমরা একটু স্ট্র্যাটেজিক হব। তুমি চাইলে দিন রাত মাথা দেয়ালের সাথে বাড়ি দিতে পারো, এটা ডিএক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেন, এটা চিন্তা করে, কিন্তু লাভ নাই। ঠিক আছে, ওকে। এরপরে ডি জেড স্কোয়ার একটা আছে, ডি জেড স্কোয়ার, অর্থাৎ যদি জেড অক্ষ বরাবর ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক থাকে, তখন তাকে বলে ডি জেড স্কোয়ার অরবিটাল। তবে ডি জেড স্কোয়ারের একটা ব্যাপার আছে, এখানেই শেষ না। জেড স্কোয়ার অরবিটালে যদিও জেড অক্ষ বরাবর ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক, তবে এক্স এবং ওয়াই তলে কিছু ইলেকট্রন সর্বদা ঘূর্ণায়মান অবস্থায় দেখা যায়। ঠিক আছে, অর্থাৎ এইটার এক্স ওয়াই তলটা একেবারেই যে খালি তা না। নর্মালি যখন আমি বলি ডি এক্স ওয়াই অরবিটাল সাপোজ, তার মানে বোঝা যায় এটার ওই জেড প্লেনে, ওইটার জেড অক্ষে কোনো ইলেকট্রন ঘনত্ব নাই বা না পাওয়ার সম্ভাবনা বেশি। অরবিটাল মানে কি, ইলেকট্রন পাওয়ার সম্ভাব্যতা যেখানে বেশি। যখন আমি বলি, মানে আমি যদি এভাবে বলি যে পি এক্স ওয়ান একটা ইলেকট্রন আছে, তখন আমরা ধরেই নিব পি ওয়াই আর জেড এ ইলেকট্রনটা পাওয়ার আর কোনো সম্ভাবনা নাই, সম্ভাবনা এক্স এ আছে দেখি আমি পি এক্স বলতেছি। তেমনি তবে ডি জেড স্কোয়ার একটু ইউনিক। ডি জেড স্কোয়ার মানে শুধু যে জেড অক্ষ বরাবর ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক তা না, হ্যাঁ ইলেকট্রন ঘনত্ব জেড অক্ষে বেশি পাওয়া যায়, অন্য অক্ষে যে নাই তা না, এক্স ওয়াই প্লেনেও কিছু পরিমাণ পাওয়া যায়, এক্স ওয়াই প্লেন ঘূর্ণায়মান অবস্থায় কিছু ইলেকট্রন পাওয়া যায়। এই কনসেপ্টটা একটু মাথায় রাখবা, পরবর্তীতে কাজে লাগবে। তাহলে ডি অরবিটাল পাঁচটা, ডি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এগুলোকে বলে অক্ষের ভেতরে অবস্থানকারী। আর হচ্ছে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার, এরা কি, এরা হচ্ছে অ্যালং উইথ দ্য এক্সিস ডি অরবিটাল, এদের নাম কি, অ্যালং উইথ দ্য এক্সিস ডি অরবিটাল, অর্থাৎ অক্ষের সাথে অবস্থানকারী ডি অরবিটাল।
ঠিক আছে? ওকে, তাহলে এগুলা কিন্তু ভাই এখানেই পড়া শেষ তা বলতেছি না। ওই দ্বিতীয় অধ্যায় এটা কিন্তু আবার রিপিট হবে। এই পড়াগুলোর ভেতরে আরো পড়া আছে কিছু। তবে আপাতত বন্ধন শিখার জন্য, চিত্রগুলা বোঝার জন্য আমরা এই একবার হলেও দেখে নিলাম। ঠিক আছে? আচ্ছা, তো আমরা শুরু করব হচ্ছে আমাদের পড়া এই জায়গাটা থেকে, অরবিটালের বন্ধন। আমরা পড়তেছি না যে বন্ধন কয় প্রকার? ৩ প্রকার। আমরা আয়নিকটা বলছি যে এখানে বিস্তারিত কথা নাই আয়নিক নিয়ে। সমযোজী দিয়ে আমাদের শুরু। সমযোজী বন্ধন কিভাবে হয়? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়। কিভাবে ইলেকট্রন শেয়ার হয়? অরবিটালের ইলেকট্রন শেয়ার হয়। কোন কোন অরবিটাল কিভাবে অংশগ্রহণ করে? এর উপর ভিত্তি করে অরবিটালের বন্ধন ২ প্রকার। অরবিটালের বন্ধন ২ প্রকার। অর্থাৎ সমযোজী বন্ধনটার মধ্যেই ২ টা প্রকারভেদ আছে অরবিটালের বন্ধন। ১ নাম্বারটার নাম হচ্ছে সিগমা বন্ধন। ১ নাম্বারটার নাম হচ্ছে সিগমা বন্ধন, সিগমা। আর ২ নাম্বারটার নাম হচ্ছে পাই বন্ধন। ২ নাম্বারটার নাম হচ্ছে কতি? পাই বন্ধন। সিগমা আর পাই বন্ধন। অরবিটালের বন্ধন ২ প্রকার, সিগমা বন্ধন আর পাই বন্ধন। আচ্ছা, প্রথমে আমরা শিখবো সিগমা বন্ধন। সিগমা বন্ধন কাকে বলে? যদি ২ টা অরবিটাল একেবারে অক্ষের সাথে অক্ষ বরাবর একেবারে সম্মুখভাবে মুখোমুখি সংঘর্ষ করে বন্ধন করার সময়, তখন তাকে বলা হয় সিগমা বন্ধন। আবারও বলতেছি, যখন বন্ধন করবে তখন কিন্তু সংঘর্ষ হতে হবে, ধাক্কা লাগতে হবে। ধাক্কা লাগার ফলেই কিন্তু তারা একে অপরের নিকটে এসে ইলেকট্রনটা শেয়ার করবে। যদি একেবারে অক্ষের সাথে অক্ষ বরাবর সংঘর্ষ হয়, তখন তাকে বলা হয়ে থাকে সিগমা বন্ধন। ঠিক আছে? আচ্ছা, তো আমরা সিগমা বন্ধন আবার কয় প্রকার? সিগমা বন্ধন ৩ প্রকার, এস এস, এসপি, পিপি। যদি আমি চিত্র আঁকা শুরু করি, তোমরা প্রত্যেকটা জিনিস এখন আস্তে আস্তে বুঝে যাবে এতক্ষণ যা যা বলছি। ঠিক আছে? এখন একটা একটা করে চিত্র আঁকা শুরু করব। এস এস, এসপি আর পিপি সিগমা বন্ধন। সিগমা বন্ধন কয় প্রকার? প্রিলিমিনারি বলতেছি, এস এস, এসপি আর পিপি। ঠিক আছে, চলো। ১ নাম্বার হচ্ছে আমাদের এস এস সিগমা বন্ধন। এটা যদি আমাদের বুঝতে হয় তাহলে আমাদের একটা অণু নিয়ে কথা বলতে হবে, তার নাম হাইড্রোজেন অণু। আচ্ছা, হাইড্রোজেন অণু কিভাবে গঠিত হয়? হাইড্রোজেনের কাছে একটাই ইলেকট্রন আছে, 1s1। এই হচ্ছে হাইড্রোজেনের একটা এস অরবিটাল, যার ভিতরে আমি একটা ইলেকট্রন দেখালাম এভাবে। এটার সাথে তুমি জানো এসটা কিভাবে থাকে? একেবারে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর সব দিকে ইলেকট্রন ঘনত্ব আছে। তো একটা এস অরবিটাল কি আরেকটা এস অরবিটালের সাথে একেবারে মুখোমুখি সংঘর্ষ করতে পারবে না? পারবে, তাই তো? তাহলে এটা আমাদের একটা হাইড্রোজেন পরমাণু। এটা হাইড্রোজেনের একটা 1s1, আর এইটা হাইড্রোজেন যার একটা 1s1 আছে। যখন দুইজন পরস্পরের নিকটে আসলো, তখন এই যে একটা অরবিটাল আর একটা অরবিটালের সাথে এভাবে ধাক্কা লাগলো, ধাক্কা লেগে তারা কি করলো? ইলেকট্রন গুলো শেয়ার করে নিল। ঠিক আছে? ইলেকট্রন গুলো শেয়ার করে নিল। আচ্ছা, এই যে এই বন্ধনটা গঠিত হইলো না, এই যে একটা কমন এরিয়া, এই ভেন চিত্রের এই কমন জায়গাটা আমরা বললাম একটা সিগমা বন্ধন। সিগমা মানে পরস্পর একেবারে মুখোমুখি সংঘর্ষ হয়ে একসাথে জোড়া লেগে যাওয়া। অরবিটাল মানে কি? ইলেকট্রন পাওয়ার সম্ভাব্য অঞ্চল। যখন দুইটি অরবিটাল বা সম্ভাব্য অঞ্চল একটা জায়গায় এসে টিকে যায়, ওইটাকে বলি বন্ধন। মানে এই জায়গাটা একটা জোড়া লেগেছে বা ইলেকট্রন শেয়ার হয়েছে, কেউ ছাড়তে যাবে না। কারণ হাইড্রোজেনও চায় তার, এই হাইড্রোজেনও পাচ্ছে তার দুইটা দুইটা ইলেকট্রন ফিল পাইতেছে, এও দুইটা দুইটা ইলেকট্রন ফিল পাইতেছে। ঠিক আছে? এইভাবে আমরা তৈরি করলাম কি? হাইড্রোজেন অণু। এখন এমসিকিউর কোশ্চেন শুনো। হাইড্রোজেন অণুতে কি বন্ধন বিদ্যমান? এখন তুমি বলবা সমযোজী বন্ধন। হ্যাঁ, তোমার আনসার কারেক্ট। তবে বহুপদী সমাপ্তি সূচকের প্রশ্নে তোমাকে আরেকটু স্পেসিফিক করতে হবে আনসারটা। হাইড্রোজেন অণুতে 1s সিগমা বন্ধন আছে। কি বন্ধন আছে? 1s ব্র্যাকেট 1s মানে কি? 1s এর সাথে 1s এর ধাক্কা লাগার ফলে হাইড্রোজেন অণুটি গঠিত হয়েছে। ঠিক আছে? আবারও বলতেছি, হাইড্রোজেন অণুতে কোন বন্ধন বিদ্যমান? ইউর ফার্স্ট আনসার শুড বি সমযোজী বন্ধন। ইউর সেকেন্ড আনসার, তোমার এর পরের গ্রহণযোগ্য আনসারটা হবে 1s এর সাথে 1s এর সিগমা বন্ধন আছে। ঠিক আছে? ওকে, তাহলে এস এস আমরা একটা শিখলাম। ২ নাম্বারটা এসপি সিগমা বন্ধন। এসপি সিগমা বন্ধন। ঠিক আছে? ওকে, উদাহরণ দিয়ে দেখতে হবে। আমরা উদাহরণ দিলাম, এইচ HCl অণু গঠন। কি অণু গঠন? HCl, সবাই চিনি এটাকে, তাই না? আচ্ছা, হাইড্রোজেন বন্ধন করার সময় কি অফার করবে? 1s1, আছেই একটা ইলেকট্রন। আচ্ছা, ক্লোরিন যখন বন্ধন করবে, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস তোমরা জানো কিনা? 1s2 2s2 2p6 3s2 3p5। 5 কি সুন্দর করে লিখতে পারো, 3px 2 3py 2 3pz1। ঠিক আছে না? ওকে। আচ্ছা, এটা ইজ ইট নেসেসারি যে তোমাকে 3px এ দুইটা y এ দুইটা z এ একটা দিতে হবে, নাকি এটা ইউনানিমাস? তোমার চয়েস।
তুমি আর আমি ঘরে বসে বলতে পারবো না এই কথা যে ক্লোরিন তার শেষ কক্ষপথের অযুগ্ম ইলেকট্রনটা বেজোর ইলেকট্রনটা রাখছে কোথায়, এক্স এ ওয়াই তে না জেড এ, এটা ইউনানিমাস। হ্যাঁ, আমাদের অভ্যাসগতভাবে লেখার সময় এক্স এ আগে দিই, ওয়াই এ আগে দিই, এরপরে জেড এ দিই, বাট আমরা এটা জানি না আসলে কোথায় আছে। তার মানে 3p এর যে কোনোটাই অংশগ্রহণ করতে পারে যার কাছেই ওই অযুগ্ম ইলেকট্রনটা আছে। তো আমরা যদি চিত্রটা আঁকি, একটা হাইড্রোজেন আসলো, এই যে বললো যে ভাই এই যে আমার কাছে একটা এস অরবিটাল আছে, এই হচ্ছে আমার 1s1, এই হচ্ছে হাইড্রোজেন আসছে। ওকে, তার সাথে ধাক্কা লাগবে কার, একেবারে যে কোনো অক্ষ বরাবর যদি পেয়ে যায় এই ক্লোরিনের 3p অরবিটাল, এটা হচ্ছে ক্লোরিনের 3p অরবিটাল, একেবারে বরাবর একটা ধাক্কা লাগবে এই অক্ষের সাথে এই অক্ষ, যেদিক দিয়ে আসে, যদি এই কোণা দিয়ে আসতো এই কোণা দিয়া, যদি এই কোণা দিয়ে আসতো উপর দিয়ে লাগতো, কিন্তু ধাক্কা তো একটা লাগতোই। অক্ষের সাথে অক্ষ বরাবর সরাসরি ধাক্কা লাগছে, ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে আরেকটা বন্ধন গঠিত হইলো। আমরা কি পাইলাম, আমরা বললাম এই যে এটাকে বলে সিগমা বন্ধন। অর্থাৎ সরাসরি যদি দুইটা অরবিটাল একেবারে অক্ষ বরাবর যদি ধাক্কা লেগে বন্ধন করে তখন তাকে বলে সিগমা বন্ধন, ঠিক আছে। তাহলে এটা কি তৈরি হলো, এটা HCl অণুর চিত্র, অরবিটাল চিত্র। কেউ যদি বলে HCl অণুটার অরবিটাল চিত্র কি, এটা হচ্ছে সেই চিত্র। আচ্ছা, HCl অণুতে কি বন্ধন বিদ্যমান, 1s এর সাথে 3p সিগমা বন্ধন বিদ্যমান। একটা 1s আর 3p কি বন্ধনে অংশগ্রহণ করতেছে, সিগমা বন্ধনে অংশগ্রহণ করতেছে। এখন প্রশ্ন শুনো, HCl অণুটির জন্য নিচের কোন তথ্যটি সঠিক, মেডিকেলের প্রশ্নে আসে এরকম, হাইড্রোজেন ক্লোরাইড অণুটির জন্য নিচের কোন তথ্যটি সঠিক। আচ্ছা, তো ইওর ফার্স্ট আনসার উইড বি সমযোজী। এখন বলো দেখি HCl কি শুধু সমযোজী নাকি পোলার সমযোজী, একটু কমেন্টে লেখো দেখি। HCl কি বিশুদ্ধ সমযোজী না পোলার সমযোজী, তোমাদের পড়াইছি আগের দুই ক্লাসে। HCl পোলার নাকি বিশুদ্ধ, কি মনে হয়? তোমরা আনসার দিলা পোলার সমযোজী, তাই না? আচ্ছা, একজন বলছে পোলার মনে হয়, কেন মনে হবে, কেন পোলারই হবে, কারণ দেখো ক্লোরিন পর্যায় সারণীর ডান দিকে, মানে ওইটা একেবারে মনে করো একেবারে ডান দিকে, আর হাইড্রোজেন একেবারে বাম দিকে, একেবারে ডান দিকে একেবারে বাম দিকে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে, সুতরাং এটা পোলার। এটা কিন্তু এমন না যে তোমার একেবারে মুখস্থই রাখতে হবে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, ঠিক আছে না? ওকে, তাহলে তোমার ফার্স্ট আনসার হাইড্রোজেন ক্লোরাইড পোলার সমযোজী। অপশনে সমযোজী থাকলে দাগানো যাবে না, পোলার সমযোজী থাকলেই ওটা দাগাবো আমরা, ঠিক আছে, না থাকলে না হয় সমযোজী দাগাবো। আর দ্বিতীয় আনসার হচ্ছে 1s3p সিগমা বন্ধন আছে, 1s3p সিগমা বন্ধন আছে, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন ক্লোরাইড। এখন তুমি পরীক্ষার হলে যে দেখলা ভাইয়া পরীক্ষার হলে দিছে হাইড্রোজেন আয়োডাইড, এখন কি দাগাবো, দেখো ভাইয়া ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন সবাই পারি না। ফ্লোরিনের আছে 2 মানে n=2, ক্লোরিনের কোন কক্ষপথ কোনটা 3, ব্রোমিনের কক্ষপথ কোনটা 4, আয়োডিনের কক্ষপথ কোনটা 5, তাহলে 1s5p সিগমা বন্ধন। ভয় পাওয়ার তো কিছু নেই, আমি তো মুখস্থ করছি না কোনো কিছু, কমন সেন্স খাটাইছি। ক্লোরিন যদি 3p হয় তাহলে আয়োডিন তো 5p হবেই, বুঝাই যায়, ঠিক আছে না? তাহলে হাইড্রোজেন আয়োডাইডে কোন বন্ধন আছে অরবিটালের, 1s5p হোল ব্র্যাকেট সিগমা বন্ধন আছে। ওকে, তাহলে কি কি শিখলাম, এস এস শিখলাম, এস পি শিখলাম। এরপরে 3 নম্বর পয়েন্ট, পি পি সিগমা বন্ধন, পি পি সিগমা বন্ধন, ঠিক আছে। ওকে, দেখো ভাইয়া পিপি সিগমা বন্ধনটা বলতে আমরা কি বোঝাই, এটার উদাহরণটা যদি বলি, F2O গঠন। প্রকৃতিতে ফ্লোরিন ক্লোরিন নাইট্রোজেন ব্রোমিন আয়োডিন এগুলো কি আকারে থাকে ভাইয়া, এগুলো থাকে হচ্ছে তোমার দ্বিপরমাণুক গ্যাস আকারে। দ্বিপরমাণুক মানে একলা একলা একটা পরমাণু থাকতে পারে না, দুইজন দুইজন করে থাকে, জোড়া লেগে লেগে থাকে। আচ্ছা, তো পি সিগমা বন্ধনের একটা উদাহরণ হচ্ছে F2 অণু গঠন। তো চলো সবার আগে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা দেখা যাক। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, 1s2 2s2 2px 2py 2pz, হ্যাঁ 221, ঠিক আছে না? ওকে, তাহলে আমি লিখলাম একটা ইলেকট্রন বিন্যাস। এখন একটা কথা আছে, দেখো ভাইয়া এর ইতিপূর্বে যখন আমরা পি অরবিটালের কথা বলছি, মানে একটু আগে 2 নম্বর উদাহরণটাতে sp তে, তখন আমি বলছি ইউ ক্যান টেক এনি ওয়ান ফ্রম দ্য পি, অর্থাৎ এটা ইট ক্যান বি 3px অর 3py অর 3pz, তুমি তোমার মন মতো নিতে পারো, কারণ এস অরবিটাল এমন একটা অরবিটাল যার সব দিক দিয়েই সেম, চারপাশটাই সেম, যেদিক দিয়ে আক্রমণ করক না কেন 3px হোক y হোক z হোক মুখোমুখি ভাবে পাবে। এখন আমাকে বলো দেখি, আমি একটা ফ্লোরিনের মনে করো py অরবিটাল নিলাম, আরেকজনের pz নিলাম,
আচ্ছা এটা কি মুখোমুখি হয়েছে ব্যাপারটা? ইয়েস অর নো কমেন্টে বলো দেখি। এক সিগমা বন্ধন মানে সরাসরি ধাক্কা লাগতে হবে। হ্যাঁ, একজনের নিলাম পি ওয়াই, আরেকজনের নিলাম পি জেড। আচ্ছা, ওয়াই এর সাথে জেড কত ডিগ্রি কোণে দাঁড়ায় আছে? 90 ডিগ্রি কোণে দাঁড়ায় আছে না? তো এটা কি কোনোদিন মুখোমুখি ব্যাপারটা হইলো? হইলো না। মুখোমুখি মানে কি 180 ডিগ্রি হইতে হবে। এইটার মুখ এটার মুখ, দুইটা ভেক্টরের মুখ আছে না? দুইটা ভেক্টরের মুখ মিলতে হবে। ঠিক আছে? তাহলে মুখোমুখি সংঘর্ষ মানে ফ্লোরিন অণু যখন বন্ধন করবে, যে ফ্লোরিনের কাছে, যে ফ্লোরিনের কাছে 2p-Y আছে, 2p-Y তে বিজোড় ইলেকট্রন আছে, তাকে সেই ফ্লোরিন আরেকটা 2p-Y বিশিষ্ট কাউকে খুঁজে বের করতে হবে। অর্থাৎ যদি একটা ফ্লোরিন তার 2px অরবিটাল নিয়ে আসে, পার্শ্ববর্তী ফ্লোরিনকেও তার 2px-ই নিয়ে আসতে হবে। তাহলে এখানে তুমি এত র্যান্ডমলি লিখতে পারবা না, তোমাকে স্পেসিফিক করতে হবে। তাহলে একটা ফ্লোরিন আর একটা ফ্লোরিনের সাথে বন্ধন করতেছে 2px1, 2px1 এর সাথে বন্ধনটা কেমন? জাস্ট জোড়া লাগাই দিবা, এই যে এইভাবে জোড়া লাগাই দিবা। ঠিক আছে? ওকে, এখন তোমাদের একটু একটা মজার কথা বলি। হাজারি স্যারের বই কিংবা গুহ স্যারের বইতে চিত্রটা কেমনে আঁকছে, তারা এমনি একটা একবার একটা তিমি আঁকবে, তিমি। ঠিক আছে? এই যে এইভাবে আঁকছে চিত্রটা। আচ্ছা, কার কোন চিত্রটা ভালো লাগছে, এইটা না নীলটা? বলো দেখি। ব্ল্যাকটা সুন্দর না? আচ্ছা, নীলটা আমি বলি ওরা কি বুঝাতে চাইছে। ওরা বুঝাতে চাইছে যে বন্ধন হয়েছে তো এই জায়গায় ইলেকট্রন ঘনত্ব বেশি। ঠিক আছে? তো তোমরা যে যেটাই আঁকো না কেন, তিমিটা আসলে পছন্দ না আমার, আমি তিমিটা আঁকি না। বুঝছো? দুইটাই কারেক্ট। এটা মানে হচ্ছে রিয়েল ফিগার, একদম রিয়েল চিত্রটা। আর এটা মানে হচ্ছে তারা বুঝাতে চাইছে এমন একটা এরিয়া আছে যেখানে ইলেকট্রন, মানে জুম করছে, জুম করে না মানুষ, জুম করছে, জুম করার কারণে এই জায়গাটা অনেক ভোটকা লাগতেছে দেখতে। ঠিক আছে? তো আমার এটা কখনোই পছন্দ না, এই কারণে বলে দিলাম। তোমরা অনেকে বই খোলার পরে দেখবা আয় হায় চিত্রটা তো ওইরকম না, এই কারণে বললাম তুমি এটাই আঁকো, সুন্দর আছে এটা দেখতে। আচ্ছা, অনেকে বলে ভাইয়া এখানে কি ব্লার করে দিব নাকি আমি ইলেকট্রন দেখাই দিব? এইভাবে ইলেকট্রন দেখাই দিব, তোমার ইচ্ছা ভাইয়া। ব্লারও করে দিতে পারো, মানে পেন্সিল দিয়ে স্কেচ করে দিতে পারো, আবার ইলেকট্রনও দেখাই দিতে পারো, দুইটা। বাট ইলেকট্রন গুলো স্পিন বিপরীতমুখী দিবে। স্পিন মানে একজন যদি ঘড়ির কাঁটার দিকে বিপরীত দিকে ঘুরে, আর একজন যেন ঘড়ির কাঁটার দিকে ঘুরে। ঠিক আছে? একজন একজনের নিজস্ব ঘূর্ণনের যে ফলে উৎপন্ন যে ভেক্টরটা বা ওই লব্ধিটা, ওটা ক্যান্সেল করে দিবে। ঠিক আছে? ক্যান্সেল আউট যেন হয়ে যায়, একজন ডানে ঘুরলে একজন বাম দিকে ঘুরবে, একজন একজনের ঘূর্ণনের ফলের যে এক্সট্রা বল ক্রিয়েট হবে ওইটা ক্যান্সেল করে দিবে আর কি, এক্সট্রা এনার্জিটা। ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে আমার F2 অণু গঠন, F2 অণু গঠন। আচ্ছা, তো আমাকে যদি প্রশ্ন করা হয় F2 অণুতে কি বন্ধন আছে, দেখো তোমাকে কিভাবে ফাঁসায় দিবে। দেখো, ভর্তি পরীক্ষা বলো আর এইচএসসি বলো, তোমাকে দিবে 2px 2py সিগমা বন্ধন। এটা কি আমরা দাগাবো? নো। আমরা কি দাগাবো? শুধু 2px এর সাথে 2px, অথবা 2py এর সাথে 2py, অথবা 2pz এর সাথে 2pz। F2 অণুতে কোন বন্ধন বিদ্যমান, তাই না? আচ্ছা, আরেকটা কথা, F2 কি বিশুদ্ধ নাকি পোলার? একটু কমেন্টে বলো দেখি, F2 কি বিশুদ্ধ নাকি পোলার সমযোজী? কেমন সমযোজী এটা? ঠিক আছে, পিওর সমযোজী, তাই না? কারণ নন পোলার, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য নাই। ফ্লোরিন ফ্লোরিন দুইজনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য শূন্য। ঠিক আছে? ওকে। আচ্ছা ভাই, এতক্ষণ যা পড়াইলাম এটা যেমন বেসিক মনে হইতে পারে না, আরে কি সহজ প্রশ্ন। হ্যাঁ, এটা কোথায় আসছে বলি দি ভাইয়া? এটা আসছে 2016-17 সেশন বুয়েট। প্রশ্নটা আমি বলে দিই, প্রশ্নটা কি বলছে। হাইড্রোজেন HCl F2 অণুর অরবিটাল চিত্র অঙ্কন করো এবং মেক কমেন্টস অন দ্যাম। মন্তব্য লিখো। কমেন্ট লিখি না আমরা, কমেন্ট। তুমি হাইড্রোজেন লিখে কি বলবা, ওর ওর বিষয়ে মন্তব্য করবা বিশুদ্ধ সমযোজী 1s সিগমা। HCl পোলার সমযোজী 1s3p সিগমা। ফ্লোরিন বিশুদ্ধ সমযোজী 2px 2px সিগমা, অথবা 2py 2py, অথবা 2pz 2pz। কয় মার্ক পাবা এই কোশ্চেনটা লেখার জন্য? 10 মার্ক। তিনটা চিত্র, নিচে দিয়ে কমেন্ট। কয় মার্ক? 10 মার্ক। ঠিক আছে? পারবো? একটা বুয়েটের কোশ্চেন সলভ হলো, আমাদের কনসেপ্টও ক্লিয়ার হলো, একটা বুয়েটের কোশ্চেনও অ্যাপিয়ার করতে পারলাম আমরা। ঠিক আছে? ওকে, যদি এবার বলে দেয় যে ব্রোমিন অণু গঠন, কি লিখবা? 4p4p। কারণ পড়ে গেছো ফ্লোরিন দিয়ে, পরীক্ষা আসলো ব্রোমিন, সমস্যা কি? শুধু শেলটা, কক্ষপথটা চেঞ্জ করে দাও। আয়োডিন বললে 5p5p। হ্যাঁ, 4px সিগমা। আচ্ছা, বা y সিগমা। আচ্ছা, এটা গেল আমাদের সিগমা বন্ধন।
এখন সিগমা বন্ধন এখানেই কিন্তু শেষ হয়ে যায় না, এরপরে আরো বড় বড় অণু আসবে সামনে। আজকে আপাতত শুধু দ্বিপরমাণুক অণুগুলো, যেগুলোতে ছোট ছোট অণু আছে, ঠিক আছে, মানে ছোট ছোট পরমাণু আছে। আচ্ছা, আমরা এখন দেখবো হচ্ছে আরেকটা বন্ধন, সেটা হচ্ছে পাই বন্ধন। পাই বন্ধন সম্পর্কে একটু কনসেপ্ট আমরা এখন দেখবো। দেখো, পাই বন্ধন হচ্ছে, দেখো, সিগমা হয়ে যাওয়ার পরে যদি আরো অযুগ্ম ইলেকট্রন থেকে যায় একটা পরমাণুর মধ্যে, সিগমা বন্ধন হওয়ার পরে বাকি অরবিটাল দিয়ে যে প্রভাব ক্ষেত্র বা যে আকর্ষণ ক্ষেত্র থাকে, সেটা কি হচ্ছে পাই বন্ধন বলে। একটা চিত্র আঁকলে খুব ভালো বুঝতে পারবা। দেখো, আমি অক্সিজেন অণু গঠনের কথা বলতেছি। অক্সিজেন, হ্যাঁ, আচ্ছা, তা অক্সিজেন অণু গঠন, এটা হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, 1s2 2s2 2px 2 2py 1 2pz 1, ঠিক আছে না ইলেকট্রন বিন্যাসটা? এটা হচ্ছে আমার অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। এখন অক্সিজেন যখন আরেকটা অক্সিজেন পরমাণুর সাথে বন্ধন করবে, তাহলে অবশ্যই তাকে অযুগ্ম কিছু একটা ব্যবহার করতে হবে, 2py, ঠিক আছে না, 2py। দেখো, তাহলে এই হচ্ছে একটা অক্সিজেন, আমি অক্সিজেন লিখি এভাবে লিখি, এই হচ্ছে একটা অক্সিজেনের 2py, অক্সিজেনের 2py, তার কাছে সে পার্শ্ববর্তী আরেকটা অক্সিজেনের 2py তাকে অ্যাটাক করলো, তাহলে কি তৈরি হলো এই জায়গাটা, 2py সিগমা বন্ধন তৈরি হলো একটা, হয়েছে না বন্ধনটা? আচ্ছা, ওকে। এরপরে এর কি 2pz বলে একটা জিনিস বাকি আছে না এখনো? বাকি আছে তো, কি বলো? আছে। এই 2py এর সাথে 2pz কত ডিগ্রি কোণে দাঁড়ায় থাকে? 2pz টা 90 ডিগ্রি কোণে দাঁড়ায় থাকে। এখানেও 2pz টা কত ডিগ্রি কোণে দাঁড়ায় থাকে? 2pz টা 90 ডিগ্রি কোণে দাঁড়ায় থাকে। সিগমা বন্ধন হয়ে যাওয়ার পরে বাকি পাশাপাশি অবস্থানকারী অরবিটাল, এখানে একটা ক্ষেত্র বজায় থাকবে না? এই যে এদের মধ্যে যে একটা ইলেকট্রনের বিচরণ ক্ষেত্র বা ইলেকট্রন মেঘের ঘনত্ব কাজ করবে, ইলেকট্রন আছে দুইটা জায়গায়, তাহলে একটা তড়িৎ ক্ষেত্র, আংশিক একটা বলরেখা বা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। এই জায়গাটাকেই বলা হয় হচ্ছে পাই বন্ধন। তাহলে পাই বন্ধন সিগমার মতো এতটা শক্তিশালী কিন্তু না, কিন্তু একটা বন্ধন। আমি পাইকে বন্ধন বলতে আমার পছন্দ না, আমি কি বলি জানো, পাই একটা আকর্ষণ বা বিকর্ষণ বল, ঠিক আছে? পাই একটা ক্ষেত্র, পাশাপাশি অবস্থান করে একটা অরবিটাল পার্শ্ববর্তী অরবিটালের উপর একটা প্রভাব বিস্তার করতেছে, হয় তাকে কাছে টানার চেষ্টা করতেছে, নয় তাকে দূরে ঠেলার চেষ্টা করতেছে। কাছে টানবে কখন? যদি এদের স্পিন বিপরীতমুখী হয়। দূরে ঠেলে দিবে কখন? যদি স্পিনটা একইমুখী থাকে। তাহলে আমি আবারও বলতেছি, সিগমা বন্ধন হয়ে যাওয়ার পরে বাকি অযুগ্ম ইলেকট্রন আছে এমন অরবিটাল যদি থেকে যায় পাশে, অর্থাৎ মুখোমুখি সংঘর্ষ করবে না ভাইয়া, পাশাপাশি প্রভাব বিস্তার করবে। হ্যাঁ, সিগমা দিয়ে তুমি কি একটার সাথে একটা আটকায় ফেলছো না? এই যে অক্সিজেনের সাথে অক্সিজেন সিগমা দিয়ে আটকায় ফেলছো না পুরা, দুইটা অক্সিজেন আর ছুটতে পারবে না এখন। একবার যখন বন্ধন করছে আপাতত আর ছুটতে পারবে না, যদি না তুমি তাপ টাপ দাও বা অন্য কিছু দাও। এখন এটা হয়ে যাওয়ার পরে বাকি যে অরবিটাল গুলো থাকে, বাকি অরবিটাল দিয়ে যে প্রভাব ক্ষেত্রটা থাকে, পাশাপাশি দুটি অরবিটাল পাশাপাশি যদি অতিক্রমণ করে, বা অতিক্রমণ মানে হচ্ছে তোমার হচ্ছে জোড়া লাগা বা একটা একটার সাথে বন্ধনে অংশগ্রহণ করা, দুটি অরবিটালের যদি পাশাপাশি একটা প্রভাব বিস্তার হয়, সমযোজী অণু গঠনের সময় দুটি অরবিটালের পাশাপাশি অতিক্রমণকে পাই বন্ধন বলে, ঠিক আছে? একটা লাইন সবসময় মনে রাখবা, বিফোর ফর্মিং সিগমা পাই নেভার ফর্মস। মানে কি? সিগমা বন্ধন গঠনের পূর্বে কখনো আগে পাই হয় না। পাই কখন হতে পারে? সিগমা দিয়ে জোড়া লাগার পরে যদি এমন অবস্থা থাকে যে পার্শ্ববর্তী নিউক্লিয়াস গুলোতে দুজনের কাছে অযুগ্ম ইলেকট্রন আছে এবং অরবিটালও আছে, অযুগ্ম ইলেকট্রনের অরবিটাল আছে আর কি, যুগ্ম হলে তো আর বন্ধন করবে না, অযুগ্ম হলেই বন্ধন করার প্রবণতা দেখাবে, ঠিক আছে? এই যে প্রভাব বিস্তারটা, এটাকে বলা হয় হচ্ছে পাই বন্ধন। তাহলে পাই সরাসরি বন্ধন না, ইনডিরেক্ট, ইনডাইরেক্ট বন্ধন। সিগমা সরাসরি বন্ধন, সিগমা বন্ধন পাই বন্ধন থেকে শক্তিশালী, ঠিক আছে? কারণ সিগমা বন্ধন ভাঙতে বেশি তাপ শক্তির প্রয়োজন হয়, পাই বন্ধনকে ভাঙতে বেশি তাপ শক্তি দেওয়া লাগে না, সামান্য কিছু দিলেই পাই বন্ধনটা ভেঙে আলাদা হয়ে যেতে পারে বা দূরে সরে যেতে পারে। এখন একটা কথা আছে এখানের মধ্যে, তাহলে ভাইয়া আমাকে যদি কেউ বলে অক্সিজেনের গাঠনিক সংকেতটা আঁকো, আমি কিভাবে আঁকবো? অক্সিজেনের গাঠনিক সংকেত, এই হচ্ছে একটা অক্সিজেন পরমাণু, একটা বন্ধন দিলাম আর একটা অক্সিজেন পরমাণু দিলাম, এই বন্ধনটা সিগমা, তাহলে আরেকটা বন্ধন যদি দিই, এটা কি বন্ধন? এটা হচ্ছে পাই বন্ধন। আচ্ছা, কেউ কি রিপ্লাই বলতে পারবা এই 2s আর 2p এর ইলেকট্রন গুলা কি ইলেকট্রন, কি নামে ডাকা হয় তাদেরকে?
2s আর 2p শেষ কক্ষপথে যারা বন্ধনে অংশগ্রহণ করে না তাদের কি ইলেকট্রন ডাকে, কি নামে ডাকে তাদেরকে? শেষ কক্ষপথের ইলেকট্রন যারা বন্ধনে অংশগ্রহণ করে না তাদের কি নাম? তাদের নাম হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন। কি নাম? মুক্তজোড়। তাহলে এখন পুরো চিত্রটা কমপ্লিট করতে এখানে মুক্তজোড় দিয়ে দাও 2 জোড়া, এখানে মুক্তজোড় দিয়ে দাও 2টা। ঠিক আছে, এইটা হচ্ছে অক্সিজেন অণুর গাঠনিক সংকেত। একটা সিগমা, একটা পাই, বাকিগুলো মুক্তজোড়। কেউ যদি বলে অক্সিজেনের অরবিটাল চিত্র অঙ্কন করো, এভাবে দিবা, আর পাশাপাশি কি দিবা? মুক্তজোড় গুলো দিয়ে দেখাই দিবা অক্সিজেনের অরবিটাল চিত্র অঙ্কন হয়ে গেল। তাহলে অক্সিজেন অণুতে কি বন্ধন বিদ্যমান? 2p আর 2py 2py এরকম, বা 2px 2px একটা সিগমা বন্ধন থাকবে, আর পাশাপাশি অন্য 2py 2pz বা যা বাকি থাকবে তার সাথে পাই বন্ধন থাকবে। ঠিক আছে, এই হচ্ছে অক্সিজেন অণুর চিত্র। আচ্ছা, তাহলে আমরা পাই বন্ধনের কনসেপ্ট একটু বুঝলাম, আর আরো বুঝবো। আরেকটা উদাহরণ দিব, চলো। নাইট্রোজেন অণু গঠন, N2 অণু কিভাবে গঠিত হয় একটু দেখবো। N2 অণু গঠন, ঠিক আছে, দেখো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি? নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2px1 2py1 2pz1। 7টা ইলেকট্রন, দুইটা দুইটা 4টা দিলাম প্রথমে, এরপরে হাতে আর 3টা আছে, অরবিটাল আছেও 3টা, একটা 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 করে ইলেকট্রন দিয়ে গেলাম। আচ্ছা, ঠিক আছে, তো আমরা একটা নাইট্রোজেন যদি পার্শ্ববর্তী নাইট্রোজেনকে জোড়া লাগাইতে হয়, অ্যাটলিস্ট যদি একটা কঙ্কাল বা একটা আকৃতি চায়, হ্যাঁ, তাহলে আহ তোমার, আচ্ছা একটা সুন্দর প্রশ্ন আসছে যে ভাইয়া পাই বন্ধনে কি ইলেকট্রনের দিক বিপরীত হবে? হ্যাঁ, যখন বন্ধন করতে হবে ধাক্কা লাগার সময়ে একজন আরেকজনের দিক কিন্তু বিপরীত করে দিবে। মনে করো তুমি এবং তোমার বন্ধু দুইজনই ক্লকওয়াইজ ঘুরতেছো, তোমার সাথে তোমার বন্ধুর ধাক্কা লেগে গেল, ওই ওই বন্ধু অ্যান্টি ক্লকে ঘোরা শুরু করে দিবে। ব্যাপারটা এমন, যখন বন্ধন শুরু হয়, যখন ধাক্কা লাগে দুইটা অণু পাশাপাশি, ওই ধাক্কার ফলে যে শক্তিটা পাওয়া যায়, এই শক্তি দিয়েই সে তার দিক, ঠিক আছে, 3D মতো করে লিখলাম। ওকে, দেখো ভাইয়া, এটা আমার সিগমা বন্ধন, 2py এর সাথে 2py, এটা কি বন্ধন? পাই বন্ধন। 2pz এর সাথে 2pz, এটা কি বন্ধন? পাই বন্ধন। তাহলে একটা নাইট্রোজেন অণু গঠনে কয়টা সিগমা? একটা সিগমা। পাই কয়টা? 2টা। কি বুঝলা? একটা পরমাণু তার পাশের পরমাণুর সাথে একবারই, আই রিপিট, একটা পরমাণু তার পাশের পরমাণুর সাথে একবারই সিগমা বন্ধন করতে পারে, একটা। বাকি সব হলো স্পাই বন্ধন। কি বলছিলাম? সিগমা বন্ধন হয়ে যাওয়ার পরে বাকি যা বন্ধন হবে সবই পাই বন্ধন। তাহলে আমাকে একটা কথার উত্তর যে তোমাদের দিতে হয়, একটা নাইট্রোজেনের সাথে আরেকটা নাইট্রোজেনের, একটা নাইট্রোজেনের সাথে আরেকটা নাইট্রোজেনের মাঝখানে বন্ধন কয়টা দিব? একটা, দুইটা নাকি তিনটা? একটা, দুইটা নাকি তিনটা? কয়টা বন্ধন দেওয়া উচিত বলো দেখি? তিনটা না? আচ্ছা, তাহলে এই জন্য আমরা নাইট্রোজেনকে এভাবে লিখি। ঠিক আছে, ওই যে 9-10 বইতে লেখতা না, কিন্তু কেউ তো আর ব্যাখ্যা বলতো না, কারণ 9-10 বইতে এত বিস্তারিত কিছু লেখে না। বলতো যে আহারে এভাবে ত্রিবন্ধন কেমনে হইলো, এখন দেখতেছো কেমনে হইলো। তবে এখনো তুমি পরিপূর্ণভাবে 5 মার্ক পাবা না। এই অরবিটাল চিত্রগুলো ভাইয়া দেখো, তোমার এইচএসসি তে কখনো আসবে না। এইচএসসি তে সব হয় ডিরেক্ট কোশ্চেন, একেবারে ধর মার কাট এরকম ডিরেক্ট প্রশ্ন। বেসিক প্রশ্ন সবই হয় ভর্তি পরীক্ষায়, তোমাকে বলবে অক্সিজেন আর নাইট্রোজেনের অরবিটাল চিত্র এবং গাঠনিক সংকেত অঙ্কন করো, 10 মার্ক বুয়েটে আসবে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে চলে আসবে। তো এখনো তোমার শেষ হয় নাই। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসের কথা কি মনে আছে? শেষ কক্ষপথের কাকে কাজে লাগাও নাই এখনো? 2s2 কে কাজে লাগাও নাই, মানে এগুলা মুক্ত জোড়। মুক্ত জোড়টা দিয়ে দিব, প্রত্যেকটা নাইট্রোজেনের কাছে মুক্ত জোড়। এখন এটা পারফেক্ট আনসার। তাহলে নাইট্রোজেন অণুতে একটি সিগমা বন্ধন থাকে, দুইটি মুক্ত পাই বন্ধন থাকে, দুইটা মুক্ত জোড় থাকে, দুইটা মুক্ত জোড় থাকে। একটা মুক্ত জোড় মানে হচ্ছে যে এক জোড়া ইলেকট্রন আর কি। ঠিক আছে, মুক্ত জোড় মানে একটা জোড়াই বলতেছে। ঠিক আছে, তাহলে আমরা পাই বন্ধন চিনলাম, সিগমা বন্ধন চিনলাম। ঠিক আছে, ব্যাপারটা কনসেপ্টটা ক্লিয়ার একদম? ওকে, আচ্ছা, তাহলে এই ছিল আমাদের দ্বিপরমাণুক অণুগুলো। অর্থাৎ আহ এখানে আমি তোমাদের আরেকটু বিস্তারিত বলবো। এখন এতক্ষণ আমরা যে সকল পাই বন্ধন দেখছি, এগুলো ছিল হচ্ছে পি পি পাই বন্ধন সব। ঠিক আছে, ওকে। এখন তোমাদের যেমন আমি সিগমা বন্ধনের 3টা ক্যাটাগরি বলছি, এস এর সাথে এস, এস এর সাথে পি, পি এর সাথে পি। তাহলে তোমাদের মনে একটা আগ্রহ থাকতে পারে যে ভাইয়া পাই বন্ধনের এরকম ক্যাটাগরি আছে, বা কি কি ক্যাটাগরি আছে? দেখো ভাইয়া, আহ
একটা এস অরবিটাল তার সব দিকটাই সামনের দিক, তাই না? তার পাশ বলতে কিন্তু কিছু নাই, অর্থাৎ তার সব অক্ষ বরাবর ইলেকট্রন ঘনত্ব সমান। তাহলে এস অরবিটাল দিয়ে সবসময় জাস্ট সিগমা বন্ধন হবে, এস অরবিটাল দিয়ে কোনো পাই বন্ধন হয় না। পাই বন্ধন মানে কি? সিগমা হওয়ার পরে না পাই হয়, তাহলে অলওয়েজ যেহেতু এস অরবিটাল সরাসরি ধাক্কা লাগতে হেল্প করে বা সিগমা বন্ধন হয়, সুতরাং এস অরবিটাল দিয়ে কখনো কোনো পাই বন্ধন হবে না। কেমনে সম্ভব? কারণ পাই বন্ধন মানে হচ্ছে মানে এরকম সমান্তর এরকম ভাবে কিছু একটা থাকতে হবে, ঠিক আছে, পাশাপাশি থাকতে হবে। হ্যাঁ, এখন এস অরবিটাল মানেই হচ্ছে দুইটা এস অরবিটাল যেদিক থেকে আসুক না কেন ধাক্কা তো লাগেই যাবে পরস্পরের সাথে, ঠিক আছে? কারণ এস অরবিটাল বর্তুলাকার, এস অরবিটাল দিয়ে সিগমা হয়, আর এস অরবিটাল দিয়ে কোনো পাই বন্ধন সম্ভব না, ঠিক আছে? নিচের কোন অরবিটাল দিয়ে পাই বন্ধন হয় না? এস অরবিটাল দিয়ে পাই বন্ধন হয় না। তাহলে পাই বন্ধন কয় ধরনের হতে পারে? পাই বন্ধন 3 ধরনের। তোমাদের পাই বন্ধন হতে পারে 5 ধরনের, কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী 3টা প্রক্রিয়া পড়লেই হবে, ঠিক আছে? পিপি, পিডি আর ডিডি, ঠিক আছে? পিপি, পিডি, ডিডি। পিপি কিন্তু আমরা দেখে ফেলছি, ঠিক আছে? পি আর পি আমরা দেখে ফেলছি কিভাবে? সেটা হচ্ছে আমরা অক্সিজেন অণু গঠনে দেখলাম, নাইট্রোজেন অণু গঠনে দেখলাম যে পি এর সাথে পি এর পাই বন্ধন হতে পারে। ওকে, আচ্ছা। ও বাকি দুইটা হচ্ছে তোমাদের ডিএফ আর এফ এফ, কিন্তু তোমাদের সিলেবাসে এফ অরবিটাল নিয়ে কোনো কথাবার্তা নাই, ঠিক আছে? এফ অরবিটালের কোনো বন্ধন নাই, কিছুই নাই, সিলেবাস মানে বহির্ভূত, এই কারণে আমরা এটা নিয়ে আলোচনা করব না, ঠিক আছে? ওকে, তাহলে পিপি, পিডি, ডিডি, ডিএফ আর এফ এফ। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের পাই বন্ধনের নমুনা। আমরা একটু চিত্রগুলা জাস্ট পিডি এর চিত্রটা আপাতত দেখে রাখি। পিডি এর উদাহরণ দেখবো না, জাস্ট চিত্র দেখে রাখবো, পিডি দেখতে আসলে কেমন হওয়া উচিত। আচ্ছা, ওকে, চিত্রটা এক ধাঁচে একটু দেখার চেষ্টা করি। মনে করো একটা পরমাণু তার পি অরবিটাল অফার করছে, মনে করো এটা পি এক্স অরবিটাল, একটা পরমাণু বন্ধনের উদ্দেশ্যে পি এক্স, এবং তার পি এক্স এর সাথে আরেকটা পরমাণু ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর বন্ধন হয়েছে। ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে কি? অক্ষের সাথে অবস্থানকারী ডি অরবিটাল না? তাহলে সিগমা বন্ধন হওয়ার জন্য কোন ধরনের ডি অরবিটাল লাগবে? যে ডি অরবিটাল গুলো অক্ষের সাথে, অক্ষে বরাবর ইলেকট্রন ঘনত্ব আছে। অক্ষের মাঝে হলে তো আর জিনিসটা সম্মুখ আক্রমণ হয় না। সিগমা বন্ধন মানেই হচ্ছে এক্সিস বরাবর আক্রমণ, অক্ষের সাথে অক্ষ, ঠিক আছে? ধাক্কাটা লাগতে হবে একদম মুখোমুখি। আচ্ছা, তাহলে এটা একটা সিগমা বন্ধন হলো, এটা আমার ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অরবিটাল সাপোজ। ওকে, এখন সিগমা হওয়ার পরে আমরা একটু চিন্তা করে দেখি, যার কাছে পি এক্স আছে এমন হতে পারে না তার কাছে একটা পি ওয়াই আছে? হইতেই পারে। আচ্ছা, আবার এমন কি হতে পারে না যার কাছে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে অবশ্যই তার কাছে এমন কি হতে পারে না যে তার ডি এক্স ওয়াই অরবিটালের মধ্যে, তার ডি এক্স ওয়াই, এটা তার ডি এক্স ওয়াই এর মধ্যে অযুগ্ম ইলেকট্রন আছে, আছে না? তাহলে কি বলছিলাম? সিগমা হয়ে যাওয়ার পরে পার্শ্ববর্তী অরবিটাল গুলো দিয়ে, ইট ইজ নট নেসেসারি যে তোমার সব সময় একেবারে 90 ডিগ্রি বরাবর থাকতে হবে, পাশে থাকলেই হলো। যে পাশাপাশি পেয়ে গেছে না, এটাকে এই ইলেকট্রন মেঘের যে ঘনত্বটা, এইখানে যে আকর্ষণ বা বিকর্ষণ প্রভাব যেটাই থাকুক না কেন, এটাকে আমরা বলবো হচ্ছে তার পাই বন্ধন, ঠিক আছে? এখানে যে প্রভাবটা থাকে এটাকে বলবো পাই বন্ধন। অর্থাৎ সিগমা হয়ে যাওয়ার পরে বাকি লেফট ওভার অরবিটাল যদি সেখানে অযুগ্ম ইলেকট্রন থাকে, যদি অযুগ্ম থাকে, যুগ্ম হলে তো আর বন্ধন করবে না, যুগ্ম হওয়া মানে তো আর দরকার নেই বন্ধনের। অযুগ্ম থাকলে নিতে তো পারবে না, টানাটানি করার চেষ্টা করবে আর কি, যে ইলেকট্রন গুলো চলো আমরা মানে পি ওয়াই আর ডি এক্স ওয়াই বলবে ঠিক আছে ভাই, আপনার ইলেকট্রন আমার ইলেকট্রন, চলেন না আমরা একটু কাছাকাছি আয়না রাখি, তাহলে দুইজনই বেনিফিটেড হব, আপনিও সুবিধা ভোগ করবেন, আমিও সুবিধা ভোগ করব, ঠিক আছে? স্থিতিশীলতা অর্জন হবে বা আমার নিউক্লিয়াস ঠান্ডা হবে বা স্থিতিশীলতা পাবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের পি ওয়াই এর সাথে ডি এক্স ওয়াই এর পাই বন্ধন। দেখো ভাই, অনেক গাইড বই সংজ্ঞা লেখে সিগমা বন্ধন হওয়ার পরে সমান্তরালে যে বন্ধনটা হয় তাকে বলে পাই বন্ধন, একেবারে ডাবল জিরো দিয়ে দিবে স্যাররা। সমান্তরাল না, পাশাপাশি, এ পাশ বলতে যত পাশেই হোক, 5 ডিগ্রি পাশে হোক, 45 ডিগ্রি, যেমন এটা তো 45 ডিগ্রি দেখেই বুঝাইতেছে, এটা কত? 45 ডিগ্রি, তাই না? 45 ডিগ্রি পাশে হোক, আর 30 ডিগ্রি পাশে হোক, আর 90 ডিগ্রি বরাবর পাশাপাশি হোক, পাশে থাকলেই হলো, মুখোমুখি লাগতে পারবে না, এটা হচ্ছে কথা। মুখোমুখি লেগে সিগমা বন্ধন করে, সিগমা হয়ে একটা আকৃতি গঠন করে, ওটা হওয়ার পরে এরপরে পাই বন্ধনটা অ্যাপ্রোচ করে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের পি ডি পাই অরবিটালে। যদি তোমাকে বলে পি কমা ডি, এটার মধ্যকার পাই অরবিটালের একটা চিত্র, আনুমানিক বা তুলনামূলক একটা চিত্র অঙ্কন করো, এই চিত্রটা আঁকা দিবা।
যে ধরে নিলাম পি এক্স এর সাথে ডি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ধাক্কা লেগে সিগমা করছে, এটা করার পরে একটা ডি এক্স ওয়াই এর সাথে পি ওয়াই এর পাই বন্ধন হয়েছে ডি এক্স ওয়াই তলের সাথে। ও আচ্ছা, একটা খুব সুন্দর প্রশ্ন করছে ভাইয়া, আমাদের একজন স্টুডেন্ট প্রশ্ন করলো যে ভাইয়া সবসময় কি খালি উপরে দেখাবো নিচে দেখাবো না? চমৎকার প্রশ্ন ভাইয়া। ভাইয়া উপরে বা নিচে তুমি দুইখানেই দেখাই দিতে পারো, আমরা জানি না বন্ধনটা কোন দিক দিয়ে হচ্ছে, ঠিক আছে? একটা পি অরবিটাল আমরা যখন বলি, তোমার প্রশ্নটা খুব সুন্দর হয়েছে ভাইয়া, যখন আমরা বলি একটা পি অরবিটাল লেখার সময় আমরা আসলে জানি না ইলেকট্রন ঘনত্ব কোন জায়গায় আছে এই মুহূর্তে, এ জায়গায় আছে নাকি এ জায়গায় আছে, উই ডোন্ট নো ভাইয়া। তো তোমরা বিভিন্ন বইতে চিত্র দেখবা, চিত্রটা কেমন বলি দেখো, বইতে চিত্র লেখে এরকম মাঝে মাঝে প্লাস আর মাইনাস দিয়ে রাখে। আচ্ছা, তোমরা কি জানো এই প্লাস বা মাইনাসের অর্থ কি? এই প্লাস বা মাইনাস দিয়ে রাখে অথবা আরেকটা জিনিস দিয়ে রাখে, একটা জায়গায় এরকম ঘর ঘর টেনে রাখে, একটা জায়গায় খালি রাখে। দেখো ভাইয়া, প্লাস এর অর্থ মানে হচ্ছে কিন্তু পজিটিভ চার্জ না। তোমার রিমোট কন্ট্রোল আছে না তোমার বাসায়, টিভি দেখা রিমোট কন্ট্রোল, তুমি রিমোট কন্ট্রোলে যে ভলিউমে যে প্লাস বাটনে টিপ দাও, এর মানে কি তুমি চ্যানেল মানে ভলিউম বাড়াচ্ছ, আর মাইনাস বাটনে টিপ দাও মানে কি ভলিউম কমাচ্ছ। প্যারামিটারটা কি? ভলিউম না? এখানে প্লাস মাইনাস মানে একটাই প্যারামিটার, সেটা হচ্ছে ইলেকট্রন। প্লাস মানে ইলেকট্রন ঘনত্ব এ সাইডে বেশি, মাইনাস মানে ইলেকট্রন ঘনত্ব কম। অরবিটাল মানে ইলেকট্রন পাওয়ার সম্ভাব্য অঞ্চল। এখানে পি অরবিটালের মধ্যে যদি প্লাস দিই মানে হচ্ছে বন্ধন করার সময় এই দিকটা দিয়ে বন্ধনের সম্ভাবনা বেশি, ধরে নিচ্ছি এট দ্যাট পার্টিকুলার মোমেন্ট। ইলেকট্রন তো সর্বদা ঘূর্ণায়মান, আমরা যতক্ষণে মুখে কথা বলতেছি আমাদের চোখের সামনে ট্রিলিয়ন ট্রিলিয়ন কিন্তু বন্ধন হয়ে গেছে। কত কত অক্সিজেন পরমাণু তোমার সূর্য রশ্মির উপস্থিতিতে অক্সিজেন অণুতে পরিণত হয়েছে আমরা নিজেরাও জানি না। আচ্ছা, অর্থাৎ এই প্লাস মানে হচ্ছে এই জায়গায় ইলেকট্রন ঘনত্বটা বেশি, এট দ্য সার্টেন টাইম, প্রবাবিলিটি সম্ভাবনা বেশি ওই মুহূর্তে, ওই ন্যানো সেকেন্ড সময়ের মধ্যে ওই জায়গায় বেশি, ঠিক আছে? আবার ঘর ঘর করে দেওয়া মানে এই জায়গায় বেশি। এই জন্য আমরা যে কোনো একটা দিক দেখাতে পারি, হয় এদিক নয় এদিক, যেদিকে দেখাবো ওই দিকটা একটু এরকম বক্স বক্স করে দেখাই দিব। বক্স দেখানো মানে কি জানো, আমি ধরে নিলাম এই সাইডটা দিয়ে এখন বন্ধন হবে। তবে যে এই প্রশ্নটা করতে হবে খুব চমৎকার প্রশ্ন, কারণ এটা আমাদের আগামী ক্লাসে আবার কাজে লাগবে, ইলেকট্রন ঘনত্ব বেশি কম ব্যাপারটা কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি পরীক্ষা আসে পি আর ডি এর একটা অরবিটাল চিত্র অঙ্কন করো, লেখে তোমাকে কিন্তু চিত্র অঙ্কন করতে চাবে, ব্যাখ্যা চাবে না, তারপরও নিচে একটু লেখা দিবা যে কি কোনটা সিগমা বন্ধন হচ্ছে কোনটা পাই বন্ধন হচ্ছে, ঠিক আছে? ওকে, ওকে। আর যদি একটা ডিডি সিগমা পাই বন্ধন দেখতে চাও, ডিডি হতে হলে প্রথমে আগে দুইটা ডি সিগমা করতে হবে। পাই করার ভাই একটাই কথা, পাই করার আগে আগে একটা সিগমা হয়ে যেতে হবে। এ একটা ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অরবিটাল, এর সাথে আরেকটা ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জোড়া লাগলো, ঠিক আছে? আমার চিত্রটা আঁকা সুন্দর হয় না, আমি একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি। ওকে, সিগমা বন্ধন। আচ্ছা, সিগমা হয়ে যাওয়ার পর, আচ্ছা এটা ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অরবিটাল এখনো শেষ করি নাই। ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স এবং ওয়াই অক্ষ বরাবর ইলেকট্রন ঘনত্ব যখন সর্বাধিক থাকে তখন তাকে বলে হচ্ছে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অরবিটাল। এটা দিয়ে সিগমা বন্ধন, দুইটা ডি অরবিটাল ধাক্কা লাগলো, হ্যাঁ। আচ্ছা, এটা রেয়ার কেস, ভেরি রেয়ার কেস, এগুলো এই ধরনের অণু খুব কমই আছে। ওকে, এরপরে যদি এখানে আমরা জানি যে তাদের মধ্যে তো অবশ্যই ভিতরে প্লেনেও তো অরবিটাল আছে, দুইটার প্লেনে, এই যে পাশাপাশি যদি থাকে সিগমা বন্ধন হওয়ার পর এখানে আমাদের হয়তো আঁকার সময় মনে হইতেছে কাছাকাছি লেগে গেছে, লাগবে তো না? অবশ্যই অবশ্যই লাগবে না। এই যে পাশাপাশি যে প্রভাব বিস্তার করবে, পাশাপাশি যে প্রভাব বিস্তার, এটা পাই বন্ধন। এই পাশাপাশি প্রভাব বিস্তার এটা হচ্ছে পাই বন্ধন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ডি ডি চিত্রগুলা। তোমাদের কাজ হচ্ছে খুব সুন্দর করে দেখো ভাইয়া, তোমরা একটু বাজার থেকে 5 টাকা দামের ম্যাটাডোর কলম আছে না, বেগুনি কালার কিনবা, একটা লাল কিনবা আর কালো, সাথে সবুজ রাখতে পারো, যদিও সবুজটা দেখা যায় না ওইভাবে খাতার মধ্যে, তাও একটু গাঢ় সবুজ নিবা। এই 3টা কলম কষ্ট করে, এই 3টা কলম কিনবা, কিনে চিত্রগুলা সব সুন্দর মতো খাতায় লিখে রাখবা, ঠিক আছে? তোমার যেন দেখতেই খাতাটা খুলতে একটা মনের আনন্দ আছে না, আরে সুন্দর তো, অনেক কিছু নতুন শিখলাম, এই একটা যেন আনন্দ কাজ করে, ঠিক আছে? এই চিত্রগুলো সবাই আঁকবে। আমার ওই প্রত্যেক ব্যাচের ছাত্ররাই কিন্তু ভাই এটা আইকা আমাকে দিছে, জমা দিছে নোটটা, ঠিক আছে? পুরো এই ক্লাসের সবগুলো পয়েন্টই তোমরা নোট করে করে ইয়ে করবে। আমি পিডিএফ দিয়ে দিব, আজকের ক্লাসেরও পিডিএফ আছে, পিডিএফ কোনোটার থাকবে না এমন না, সবকিছুর আগে থেকেই নোট করা আছে, ঠিক আছে? ওকে, তো তোমরা নোট তো নিবা কিন্তু নিজেরা একটা চিত্রটা আঁকবা আগে, বুঝতে পারছো? আচ্ছা, এই হচ্ছে আমাদের পাই সিগমা পাই বন্ধনের কনসেপ্ট। ওকে, তো এই কনসেপ্ট গুলো কাজে লাগিয়ে আমরা তো কি দেখলাম আজকে? আমরা দেখলাম যাই দেখছি সবই দ্বিপরমাণু, মানে আমরা
দুইটা পরমাণুর বেশি কিন্তু কোথাও কিছু দেখি নাই। HCl দেখছি, ফ্লোরিন দেখছি, অক্সিজেন দেখছি, নাইট্রোজেন, হাইড্রোজেন, HF। আমরা আজকে যাদেরকে দেখছি এরা সবারই দুইটা মাত্র পরমাণু। দুইয়ের অধিক পরমাণু হয়ে গেলে ব্যাপারটা এতটা ইজি হবে না, আরো কমপ্লিকেটেড হয়ে যাবে যদি দুইয়ের অধিক হয়। কি একটা প্রশ্ন আসছে, আচ্ছা হ্যাঁ ওকে। দুইয়ের অধিক হলে ব্যাপারটা আরো কি হতে থাকবে, কমপ্লিকেটেড হতে থাকবে। তখন আরেকটা নতুন কনসেপ্ট চলে আসবে, তার নাম হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। ওটা আমরা আজকে পড়বো না, কারণ হাইব্রিডাইজেশন শুরু করলে 1.25 ঘন্টা সময় চলে যাবে শেষ করতে। ঠিক আছে, তো আমরা হাইব্রিডাইজেশন পড়বো হচ্ছে আগামী ক্লাসে। আজকে জাস্ট বিসমিল্লাহ করে দিলাম। এই কনসেপ্ট গুলো তোমরা জাস্ট আধা ঘন্টা একটু লেকচারটা মনোযোগ দিয়ে পড়বা, নোট করবা। তোমাদেরকে বুধবার দিন যখন ক্লাস নেব, ওই ক্লাসে একটু বড় সময় নিয়ে বসবো আমার সাথে। ঠিক আছে, 12টা পর্যন্ত সময় নিয়ে আমরা বসবো। ওই দিন আমরা ফুল হাইব্রিডাইজেশন এক ক্লাসে শেষ করে ফেলবো। মানে যতগুলো আছে এর মধ্যে শেষ করে ফেলবো। অর্থাৎ যদি আমার বড় বড় অণু হয়, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সিলিকন টেট্রাক্লোরাইড, পানি, অ্যামোনিয়া, অ্যামোনিয়াম আয়ন, সালফেট, কার্বনেট, নাইট্রেট, হ্যাঁ ফসফেট, কত কত আয়ন, কত কত যৌগ আছে না, বিশাল বড় বড় অ্যামোনিয়াম ক্লোরাইড, কিভাবে এই যৌগগুলো হয়, তাদের চিত্র কি আরো বড় আরো ভয়ঙ্কর, এগুলো আমরা দেখবো আর কি। ঠিক আছে, ওকে। আচ্ছা, তোমাদের আশা করা যায় রেকর্ডটা হয়েছে কিনা? হ্যাঁ রেকর্ড হয়েছে। আচ্ছা, তোমাদের আজকে এই পর্যন্তই ভাইয়া। দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে 1 মিনিটও দেরি করবা না, একদম টাইমলি জয়েন দিয়ে দিবা। ঠিক আছে, ওকে, ভালো থাকো তাহলে। ঠিক আছে।